সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অভিনন্দন। আজ ঈদের দ্বিতীয় দিন। এই যে কথাটা বলছি, আজ ঈদের দ্বিতীয় দিন, এটি কোথাও কোথাও উদযাপনের ঈদের সপ্তম দিনে গিয়েও ঠেকেছে। এটি কি ঈদ উদযাপনের সাম্প্রতিক সংযোজন নাকি আগেও ছিল? জানার কৌতূহল বাড়ছে। এই যেমন ধরুন, ঈদে বেশ কিছু বিষয়ে এখন আগের মতো হচ্ছে না। বিশেষ করে করোনা মহামারীর কারণে রাজনৈতিক নেতাদের ঈদ উদযাপন এবং ঈদ উপলক্ষ করে যে জনসংযোগ হতো তা বোধ করি কিছুটা ভাটা পড়েছে এবার। তাহলে একাল সেকালের ঈদের ব্যবধান বা পার্থক্য গড়ে উঠছে কতটুকু, কেন? এসব বিষয় নিয়েই আজ আমরা আলোচনা করব। HSRM জনতন্ত্রে গণতন্ত্রে আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের জনতন্ত্রে গণতন্ত্রের আমন্ত্রিত অতিথি বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী জনাব মাননীয় মন্ত্রী জনাব এম এ মান্নান এমপি, রয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জনাব রাশেদ খান মেনন এমপি, রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি জনাব মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাবেক পররাষ্ট্র সচিব রাজনীতিবিদ জনাব শমশের মবিন চৌধুরী বীর বিক্রম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করতে চাই জনাব রাশেদ খান মেনন, আপনাকে দিয়ে। বেশ কিছু বিষয় ঈদে নতুন সংযোজন হচ্ছে করোনা মহামারীর কারণে, বেশ কিছু বিষয় বাদও পড়তে হচ্ছে, তার মধ্যে রাজনীতিবিদদের কর্মকাণ্ডও অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। তাহলে একাল সেকালের ঈদের কি পার্থক্য আপনি দেখছেন? একাল সেকালে ঈদের পার্থক্য তো আছে বটেই, কারণ ঘটনা হচ্ছে যে প্রথমত একাল সেকালে ঈদের মধ্যে একটা গুণগত পার্থক্য এমনি আছে। কারণ সেকালে যখন ঈদ হতো, ঈদের উৎসব আনন্দের আমেজ বা উৎসব আনন্দের যে আবহ সেটা ভিন্ন ছিল একেবারে। সেই ঈদের চাঁদ রাতে চাঁদ দেখা অথবা চাঁদ রাতে বাজার করা, মা বোনের কাছ থেকে বাবার কাছ থেকে নতুন কাপড় চোপড় পাওয়া, সকালবেলা মানে সেমাই জর্দা এগুলো খাওয়া, বাড়ি বাড়ি যাওয়া, এগুলো সবই উৎসব আনন্দের অংশ ছিল। এছাড়াও অতীতে আমাদের পুরনো ঢাকা অঞ্চলে আরো কিছু ঐতিহ্য ঈদের সাথে জড়িত ছিল, যেটা এখানে বর্তমানের যে যান্ত্রিক জীবনে এটা সম্ভব না। এখন ঈদের চাঁদ দেখাটা, ছাদ দেখার জন্য কেউ আর ছাদে উঠে দাঁড়িয়ে থাকে না, কারণ ছাদই কমে গেছে। ছাদ যেটা হয়েছে তো মাল্টি স্টোরেজ বিল্ডিং, তার ছাদে গিয়ে একটু দাঁড়িয়ে চাঁদ দেখে না, অথবা চাঁদের নিয়ে কেউ একটা মানে একটা উত্তেজনা হয় না। এটা প্রতি বছরই চাঁদ দেখা কমিটি চাঁদের দিনক্ষণ ঘোষণা করে, তারা যেটা ঘোষণা করে সেটাই সবাই মেনে নিয়ে কাজ করে। আর এবারে তো একেবারে করোনা কাল, এমনিতেই একটা গৃহবন্দিত্বর জায়গা রয়েছে, লকডাউন চলছে, ঈদের মধ্যে লকডাউন, এবং এই লকডাউনের পরিস্থিতির কারণে আমরা জানি যে করোনা পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণে আসার পরও আবার নতুন করে এটা বাড়তির দিকে, এবং সে কারণেই সরকার খুবই স্বাভাবিকভাবেই প্রতিরোধক ব্যবস্থা হিসেবে লকডাউনের ব্যবহারটা করেছেন, যাতে ওদের করোনা সংক্রমণের চেনটা ব্রেক করা যায়। তো এই মুহূর্তে রাজনীতিবিদ হিসেবে জনগণকে সচেতন করা, তাদের পাশে দাঁড়ানোর বাইরে কোন রাজনৈতিক অন্যান্য কর্মকাণ্ড স্বাভাবিকভাবেই সীমিত হয়ে গেছে। তারপরেও ঈদের কোলাকুলি, ঈদের দেখা সাক্ষাৎ, রাষ্ট্রপতির সাথে দেখা করা বা প্রধানমন্ত্রীর সাথে দেখা করা, অথবা পরস্পরের সাথে ভাব বিনিময়, এটা হয়নি। সবাই কার্যত নিজেদের বাড়ির মধ্যে থেকেই ঈদ করছে। সুতরাং এবার ঈদ তো একটু ভিন্নতর বটেই, এটুকু বলতে পারি শুরুতে। জি, আমি আপনার কাছে আবার আসবো, আপনি আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই। জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, বিশেষ করে এবারের ঈদে শ্রমিকদের যাওয়া আসার বিষয়টি বেশ কষ্টকর হয়েছে বলে বিশ্লেষকরা বলছেন। এই সবই আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি যে ঈদ উপলক্ষে যাওয়া আসা আছে। এবারে বাড়িতে যাওয়াটাকে নিরুৎসাহিত করা হচ্ছিল, কিন্তু তাও তো শুনলো না অনেকে। কি বিশ্লেষণ আপনার? আমার মনে হয় এটা ঈদ তো একটা শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান না, এটা একটা সামাজিক অনুষ্ঠান। এবং শ্রদ্ধেয় মেনন ভাই যেটা বলছিলেন, আমাদের ছোটবেলায় আমরা কিন্তু সেভাবেই ঈদটাকে উদযাপন করতাম, এবং পল্টন ময়দানে ঢাকায় বড় জামাত হতো, এবং সেখানে ঘর থেকে চাদর নিয়ে পিছিয়ে সেটার উপরে জায়নামাজ পিছিয়ে পরিবারের সবাই মিলে লাইন ধরে সেখানে আমরা অবস্থান নিতাম। সেই সব দিনের কথা
কোরআন হাদিসের কথা না বলাই ভালো। এখনকার পরিস্থিতি যদি বলি তাহলে পরে এটা খুবই স্বাভাবিক। যদি প্রথমেই বলতে হয় যে করোনা মহামারীর ভেতরে আমাদেরকে এবারে উদযাপন করাটা একটা অভিনবত্ব এনে দিয়েছে। এখানে আমরা যারা আছি এবং আমার নিজের কথা আমি বলতে পারি যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঈদ আমাদের উদযাপন করতে হয়েছে। কোনো সময় একেবারে সমুদ্রের চরে বন্যার ত্রাণ বিতরণ করতে করতে রিলিফ ক্যাম্পে আমাদের করতে হয়েছে, কোনো সময় মুক্তাঙ্গনে আমাদের ঈদ করতে হয়েছে, কোনো সময় জেলখানার ভেতরে করতে হয়েছে। কিন্তু এই করোনার ভেতরে যেভাবে আমরা পরপর দুইটাই ঈদ উদযাপন করলাম, মানে ঈদ উল ফিতর, সেটা একটা অভিনব ঘটনা। এখন আপনি যে প্রশ্নটা করেছেন সেই ব্যাপারে আমি খুব গুরুতর একটা দুশ্চিন্তাগ্রস্ত। কেননা এই করোনা সিচুয়েশন মোকাবেলা করার জন্য যে ধরনের পদক্ষেপগুলো এবং সতর্কতাগুলো নেওয়া দরকার, সেটা খালি মুখে বললে তো হবে না, সেটা কার্যকর ব্যবস্থা করতে হবে। আপনি হুকুম দিয়ে দিলেন যে সবাই ঘরে বসে থাকো, ঘরে বসে তারা তো অনাহারে মৃত্যুকে মেনে নিতে পারবে না। ওর জন্য আমাকে বলতে হবে ঘরে বসে থাকো, তোমার খাওয়ার ব্যবস্থা আমি করছি। এইটা সঙ্গে না থাকলে তো হবে না। 2 নম্বর হলো আপনি হুকুম দিয়ে মানুষকে বাড়ি যাওয়া থেকে বন্ধ করতে পারবেন। সারা বছর ধরে অপেক্ষা করে আছে শ্রমিকরা এবং অন্যান্য সাধারণ মানুষ, এমনকি মধ্যবিত্তরা, যে একবার গ্রামে যাবে, মা বাবার সঙ্গে দেখা হবে, আত্মীয় পরিজনরা অপেক্ষা করে আছে। সুতরাং পাগলের মতো তারা যান প্রাণ সমস্ত কিছু উপেক্ষা করে, বিপদ আপদ উপেক্ষা করে তারা কিন্তু বাড়িতে যাবে। এই কথাটা একটু এবং কেন এটা না করে খালি হুকুম দিল যে তোমরা বাড়ি যেও না, বরঞ্চ সরকারের উচিত ছিল আরো এক্সট্রা ট্রেন চালু করা, আরো এক্সট্রা কতগুলো বাস সেখানে কিভাবে নামানো যায়, পাবলিক বাসগুলো আর একটু বাড়িয়ে দেওয়া, এবং ফেরিগুলো সেইখানে আমাদের নিরাপত্তা বাহিনী যে মাইকে প্রচার করে এবং লাঠিচার্জ করে তোমাদের কেউ যেতে পারবে না ওই পারে, এইটা না বলে এক্সট্রা আরো 10টা ফেরি সেখানে দেওয়া উচিত ছিল। এইবার যাওয়ার সময় এটা করতে পারে নাই। আমি অনুরোধ করব, এবং এখানে মাননীয় মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী উপস্থিত আছেন, তার মাধ্যমে আমি সবিনয়ে অনুরোধ করব যে এখন ঘরে ফেরার সময় আবার যাতে সেই রকম একটা সংকটের ভেতরে গাদাগাদি জায়গাটা যাতে অ্যাভয়েড করা যায়, ওর জন্য এক্সট্রা ফেরি সেখানে সরবরাহ করা হোক এবং পরিবহন মানুষ যাতে আসতে পারে ঢাকার দিকে ধীরে সুস্থে তোমরা আসো, এইভাবে বলে যাতে ধাপে ধাপে তাদের ফিরে আসার ব্যবস্থার ব্যাপারে একটা সুপরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করা হয়। অনেক ধন্যবাদ জনাব মোজাহিদুল ইসলাম সেলিম। আমি আপনার কাছে আবার আসবো। জনাব শমশের মবিন চৌধুরী, বীর বিক্রম, এই যে এবারের ঈদ মহামারীর কারণে একটু ভিন্নতর হলো, এখন ঈদ উদযাপিত হয়েছে, লোকজনের আবার ঢাকায় ফেরার কথা, যদিও মেয়র বলছেন যে যেন যারা যেখানে ঈদ করতে গেছেন তারা যেন লকডাউনে পরে আসেন, লকডাউনও বাড়ানোর একটি নীতিগত সিদ্ধান্ত আছে। কি পরামর্শ থাকবে আপনার সামনের দিনগুলোর জন্য? ধন্যবাদ। সকলকে জানাই ঈদ মোবারক। মাননীয় মেয়র যে কথা বলছেন, এর কথা এবারকার যখন হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ তারা ঢাকা শহর ছেড়ে নিজের বাড়িতে গেল, যাওয়ার আগে বলা হয়েছিল আপনারা যে যেখানে আছেন সেখানে থেকে যেন না। যাওয়ার পরে বলা হচ্ছে আপনারা যে যেখানে আছেন সেখানে থেকে ফেরত আসেন। কিন্তু যেভাবে আগের আদেশটাও অমান্য করা হয়েছে সম্পূর্ণ তাদের আবেগের কারণে। তারা বাংলাদেশের মানুষ সকলেই ধর্মভীরু, তারা আবেগ আক্রান্ত হয়ে তাদের আত্মীয় স্বজনদের সাথে গ্রামে গিয়ে তারা ঈদ করতে চায়, এবং ঈদের ছুটির পরে তারা বাস্তবতার দিকে তাকিয়ে সে একইভাবে ফেরত আসবে, যদি আপনি তাদেরকে যতই বলেন যে তোমরা যে যেখানে আছো সেখানে থাকো। আমি আমার বন্ধু মোজাহিদুল ইসলাম সেলিমের সাথে সম্পূর্ণ একমত যে মানুষ যাবে ঈদের সময়, এটা একটা বাস্তবতা। আমরা গত বছরও দেখেছি, এবারও এবং তারা ফেরত আসবে সেটাও একটা বাস্তবতা। তো ফেরত যাওয়ার বা যাওয়ার পথ বন্ধ না করে, রুদ্ধ না করে, এবং ফেরত আসার পথ
বন্ধ না করে বরং এটাকে আরো খুলে দেন, উন্মুক্ত করে দেন, উন্মোচন করে দেন। কারণ মানুষ ঠিকই যাবে, ঠিকই তারা আসবে, এটা হচ্ছে বাস্তবতা। আমি এটা কোনো মানে আমি সমালোচনা হিসেবে বলছি না। দেখেন, একবার এই কদিন একটা সিদ্ধান্ত হলো যে ফেরি শুধু রাতে বেলা চলবে এবং শুধু পণ্যবাহী যানবাহন সে ফেরিতে উঠবে। পরের দিনে দেখলেন সেটা সম্পূর্ণভাবে অমান্য করা হলো। সেই ফেরি রাতেই চলুক বা দিনেই চলুক, সেই ফেরিতে জনগণের ভিড় অনেক বেশি, যানবাহনের ওঠার জায়গাও নেই। কিন্তু এখন তো জনাব মুজাহিদুল ইসলাম সেলিম বলছেন যে ফেরি যেন বাড়ানো হয়। আমি শেষ করে দিই কথাটা। পরের দিন কিন্তু সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হলো, বলা হলো ফেরি না, দিনের বেলাও চলবে এবং ফেরির সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে। সেই প্রেক্ষিতেই মুজাহিদুল ইসলাম সেলিম বলছেন যে এটা যখন বাস্তবতা, তো বাধা না দিয়ে আপনারা ফেরির সংখ্যা বাড়ান। আপনারা জানি না রেলপথ বাড়াবেন কিনা, কারণ রেল একটা বন্ধ গাড়ির ভিতরে লোকজন থাকে, বাসে আন্তজেলা বাসেও বন্ধ গাড়ির লোক থাকে। ফেরি কিন্তু মানে একদমই মুক্ত বাতাসের মধ্যে ফেরি চলে, সেখানে সংক্রমণের তারিখ সম্ভাবনা হয়তো আপেক্ষিকভাবে কম। বন্ধ না করে আরো খুলে দেন, যাতে তো লোকে যাতে এই একজনের কাঁধের উপরে আরেকজন, এই নদীতে গাড়ি পড়ে গেল, দেখলাম ফেরি থেকে নামতে গিয়ে 5 জন লোক মারা গেল, তো সেটা না করে আপনি ফেরির সংখ্যা বাড়িয়ে দেন। পারেন যদি স্বাস্থ্যবিধি নিশ্চিত করে যদি পারেন, তাহলে রেল এবং আন্তজেলা বাস সার্ভিসও চালু করেন। লোক কিন্তু যাবে, তারা গেছে, যারা গেছে তারা আসবে। তাদেরকে যদি বলা হয় তারপরে যেখানে যে বাড়ি থেকে আরো থাকেন, সেটা লোকে মানবে না, আমার মনে হয় না লোকে মানবে। তারা তাদের জীবিকার তাড়নায় তারা ঢাকা শহরে ফেরত আসবে। জি, আমি আপনার কাছে আবার আসবো। জনাব এম এ মান্নান এমপি, তাহলে লোকজন যারা ফিরে আসবে মহামারীর এই সময়ে, তাদের জন্য সিদ্ধান্ত কি আবেগ থেকে নাকি বিজ্ঞান থেকে, কোনটা আপনার মনে হচ্ছে নেওয়া উচিত? ধন্যবাদ আপনাকে এবং 3 জন বিশিষ্ট নেতৃবৃন্দ এখানে আছেন এবং তাদের আরো অনেক পরিচয় আছে, যাচ্ছে না ডিটেলে। সবাইকে আমার শুভেচ্ছা এবং শ্রদ্ধা। যে বিষয়টা আপনি শুরু করেছিলেন চমৎকার একটা কথা বলে, যে এইটা কি এই যে ঈদের সময় যে এবার হচ্ছে, এটা কি নতুন কোনো প্রবণতা নাকি না আগের কোনো যোগাযোগ আছে কিনা বা ইত্যাদি। আই অলসো এগ্রি উইথ ইউ, এখানে একটা সম্পূর্ণ নতুন প্রবণতা আমাদের এখানে এসছে। এই যে লক্ষ লক্ষ মানুষ গ্রামে যাবে বিভিন্ন উদযাপন করার জন্য, আগে হয়তো যেত, কিন্তু এইবার খুব বেশি এবং প্রতিনিয়ত প্রতি বছর বাড়ছে। কারণটা বাস্তবিক অর্থে ওনারা তো সব বাস্তবাদী মানুষ, 3 জনই, বিশেষ করে 2 জন তো সরাসরি বাস্তবাদী রাজনীতি করেন। আয় বেড়েছে সকল মানুষের অ্যাক্রস দ্য বোর্ড, এইটা একটা ফ্যাক্ট আমাদের মনে রাখা দরকার। আগে পঞ্চগড় যাওয়া, রংপুর যাওয়া আমার সীমিত আয় যে কষ্ট ছিল, এখন তার চেয়ে স্লাইটলি বেটার। যোগাযোগ ব্যবস্থাও তো আমাদের 50 বছর আগের তুলনায়, 30 বছর আগের তুলনায়, 20 বছর আগের তুলনায়, 15 বছর আগের তুলনায়, 10 বছর আগের তুলনায় ইমপ্রুভ করেছে। এইটা একটা ফ্যাক্ট। আপনি দেখেন আরেকটা জিনিস মানুষ দেখে শিখে, এই যে ইলেকট্রনিক আপনার চ্যানেলগুলো, আপনার সারা দুনিয়ার বিভিন্ন জিনিস দেখাচ্ছেন, ইনক্লুডিং সকল্ড মুসলিম ওয়ার্ল্ডও আপনারা দেখাচ্ছেন, বিভিন্ন ফাংশন টাংশন, মানুষ উজ্জীবিত হয়, শিখে, তারা মনে করে আমরা অত করবো, এইরকম একটা ফিলিং আছে, দেখে শেখে। রাজনীতি একটা ইম্প্যাক্ট, ওরা সেলিম বললেন যে তিনি দেখছেন না, মেনন সাহেব তো বলছেন দেখছেন না। এটা কারণ হয়তো কোভিড হতে পারে, কারণ কোভিডে তো আমরা গ্যাদারিং করতে পারছি না। রাজনীতির মূল ওনাদের তো আমার শেখাবার কিছু নয়, মূল বিষয়ই তো হলো গ্যাদারিং, 100 হোক আর 1000 হোক, সেইটা আমরা লিমিটেড প্রসঙ্গত কারণে। এদের রেজাল্ট রাজনীতির যে মাঠে ময়দানে যে আমাদের চাঞ্চল্য থাকে, এটা দেখছি না বলে আমার মনে হয়। আমি নতুন রাজনীতিতে তুলনামূলকভাবে, বাট আমার মনে হয় এই যে একটা অন্যতম কারণ। জনাব সেলিম একটি কথা বললেন যে অনেকে আমাদের কথা শুনেনি এবং তিনি বলেছেন সরকার নির্দেশ দিয়েছে। আমি বিরোধীভাবে বলছি, সরকারের সকল কিছু নির্দেশ হিসাবে গেল, এটা টেকনিক্যাল ওয়ার্ড, জিও বলে গভর্নমেন্ট অর্ডার, ওটা সকল বিষয়ে জিও জিও জিও। আমি জনাব সেলিমের দৃষ্টি আকর্ষণ করব, সরকার প্রধান যিনি কেন্দ্রীয় চরিত্র এখানে, সরাসরি মিডিয়াতে চ্যানেলে এসে যে আহ্বান করেছিলেন, আবেদন করেছিলেন, তিনি তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন, মুখের ভাষা শুনেছেন, সেটা নিশ্চয়ই কোনো নির্দেশ ছিল না। তিনি আবেদন করেছিলেন আমাদের নাগরিকদের কাছে, আপনারা দয়া করে যেখানে যারা আছেন থাকার চেষ্টা করেন। এটি পারফেক্টলি আমার মনে হয় একজন গণতান্ত্রিক নেতা হিসাবে এবং একজন মানবিক ব্যক্তি হিসাবে তিনি সেইটা সেভাবে দেখছেন, এখানে কোনো নির্দেশনা ছিল না। আমার নির্দেশনা এখানে
পারাও যায় না, মানা যায় না, এটা আপনি বাস্তব কারণ। কিন্তু আমাদের দেশ কেন, অতি উন্নত দেশ যেগুলো সকল ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, সেখানে অনেক অর্ডার তারা মানে নাই। মার্কিন যুক্তরাষ্ট্র, মধ্য দেশ, ফ্রান্স, ইটালি, সব জায়গায় যাবে। সুতরাং এইগুলা আমি বোধহয় আশা করি উনারা একটু নজরে রাখবেন। এছাড়া অনেক ধরনের সহায়তা সরকার দিয়েছে, অপ্রতুল আমি স্বীকার করি, বাট এনাফ, আগের তুলনায় চিন্তা করা যায় না। সামান্য টাকা, হয়তো আমার আপনার জন্য 1000 টাকা তেমন কিছু নয়, কিন্তু অনেকে অনেক টাকা পেয়েছে, এইটাও একটা ইনসেন্টিভ ছিল। হ্যাঁ, আই কোয়াইট এগ্রি, উনি বলেছেন যে সুযোগ সুবিধা যাওয়ার আসার সময় ফেরি টেরি বাড়ানো দরকার ছিল, আই এগ্রি। তো এখানে একটা কথা যেটা আছে, যারা গিয়েছে তারা আসবে, কিন্তু ঢেউটা সমান হবে না, কাঠবিজ্ঞান বলে আমার। কারণ যাওয়ার সময় একটা ডেডলাইন ছিল, এই কালকে, সুতরাং যেভাবে যেতে হবে। আসার সময় সেই ডেডলাইনটা নেই। সরকার তার কর্মচারীদেরকে ছুটি বাড়িয়ে দিয়েছে, লকডাউন 24 তারিখ পর্যন্ত মানে ইতিমধ্যে ঘোষিত হয়ে গেছে। যারা স্ত্রী, পুত্র, কন্যা বা বুড়ো মা বাবা নিয়ে গেছে, এদের অনেকেই এই আম কাঁঠালের দিনে গ্রামে থাকবে। সবাই যে ফিরে আসবে আমার মনে হয় না, একবারে আসবে না। আমার মনে হয় স্ট্যাগার্ড হয়েছে, বিচ্ছিন্নভাবে আসবে, প্রেশার হবে, এবার তুলনামূলক কম হবে। এই জন্য যে উনার কথা যে আরো ফেরি ইত্যাদি বাড়ানো দরকার, কোয়ালিটি আরো আমাদের বাড়ানো দরকার। আমাদের রিসোর্সের কনস্ট্রেন্ট আছে, এবং এটা প্ল্যানিং করা, মোবিলাইজ করা, এটা অনেক সময় আমরা সঠিক মতো করতে পারি না। কারণ নো কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড পিক আওয়ার ট্রান্সপোর্টকে ম্যানেজ করা, ইভেন উন্নতি দেশগুলো পারে না। 10টার সময় যখন অফিস টফিস খুলে, কোনো সময় এটা মানে ম্যাচ হয় না, তারপরে ইট গোজ ডাউন। এটা আমাদের এখনো এইটা এখন দেখা যাচ্ছে। তবুও আমি আই কোয়াইট এগ্রি। আবার আমার মনে হয় আসার সময় আমার বিশ্বাস তুলনামূলকভাবে কম হবে এবং কিছুটা বেটার হবে। ফেরত আসার সিদ্ধান্ত পরিবর্তনের কথা এখানে ডোনাল্ড ট্রাম্প মোবিন চৌধুরী বলছেন যে অর্ডার দিয়ে তারপরে পরিবর্তন না, অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে বাস্তবতার কারণে। আমাদের নাগরিকেরা, এরা তো কোনো আমাদের মিলিটারি ডিক্টেটরশিপ অথবা পাকিস্তানি যে এটা অর্ডার দিয়ে মিলিটারি যাবে বন্ধ করে দাও, অ্যাডজাস্ট করে সরকারকে বাড়াবাড়ি নয়, সরকারের মূলনীতি যেটা, জনগণের সঙ্গে যখন ডিল করবে বাড়াবাড়ি করবে না, সেই বাড়াবাড়ি না করার মানসিকতা থেকে বিভিন্ন সময় অ্যাডজাস্টমেন্ট করতে শিখে। হয়তো ভুল করেছি, লেট আস অ্যাডমিট ইট। আমি হয়তো একজন বিরোধের বা আমি একজন ছোট রাজনীতিবিদ, ভুল করে ফেলেছি, সেটাকে রিঅ্যাডজাস্ট করে কারেক্ট করা অন্য কিছু নয়। এবং আন্তর্জেলা বাসটা বাড়াবার কথা তিনি বলেছেন, ফেরি বাড়াবার কথা বলেছেন, আই ফুললি এগ্রি। এবং এই যে সময়টা আমরা পেয়েছি এখন কয়েকদিনের, এই সময় মোবিলাইজ করে এইটাকে আরো সহজ করা, ইজি করা যায় বলে আমি মনে করি। সুতরাং আমার শেষ কথা আপনাকে বলি, হ্যাঁ, আগের ঈদ আর এই ঈদে বেশ কম আছে, আমি কারণগুলো আগেও বলেছি। আর কিছু এক ধরনের রিলিজিয়াস ফার্ভার শব্দটা আমি ইউজ করলাম সচেতন ভাবে, অন্য আরো শব্দ আছে আমি ইউজ করছি না ইচ্ছাকৃত ভাবে। সো রিলিজিয়াস ফার্ভার এখানে খুব স্ট্রংলি দেখা যাচ্ছে ইদানিং। এটা ওনারা আমার চেয়ে আরো ভালো বুঝবেন সামাজিক কারণে, সেটা একটা প্রকাশ তো বেরোবেই। এবং এগুলো মোকাবিলা করার জন্য নানা মত আছে, নানা পথ আছে। আমরা যারা সরকারে আছি, আমাদের মত আর পথ হলো একটাই, জনগণকে সঙ্গে নিয়ে তাদের কাছে আবেদন করে, বুঝিয়ে, মোবিলাইজ করে, মোটিভেট করে এটাকে মোকাবিলা করা। তো আশা করি আমি মোটামুটি আপনার কথা কিছুটা অ্যাড্রেস করতে পেরেছি। আমি আপনার কাছে আবারও আসবো। জনাব রাশেদ খান মেনন এমপি, অনেকেই রাজনীতিবিদদের মধ্যে যারা সিনিয়র, অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন যে যদি তৃতীয় ঢেউ করোনার বাংলাদেশে শুরু হয়, সেটি সামাল দেওয়া মুশকিল হবে। এই পরিস্থিতিতে যেভাবে এই ঈদের সময়ে এসে ব্যবস্থাপনা করা হচ্ছে, করোনা ব্যবস্থাপনা, তা আপনার কাছে কেমন মনে হচ্ছে? আপনি মিউট হয়ে আছেন। জি, দুঃখিত, আমি মিউটে ছিলাম। তো আমি যেটা বলছি যে এটাই বাস্তব যে বর্তমান সারা বিশ্বের যে পরিস্থিতি এবং আমাদের পাশের দেশ ভারতের যে পরিস্থিতি, তার পরিস্থিতি বিবেচনা করে আমাদের এই সম্প্রতির সময়ে যে মানে করোনা ম্যানেজমেন্টের যে ব্যাপারটা ছিল, সেটা প্র্যাকটিক্যালি ঈদের সময় সেটা কিন্তু কিছুটা অকার্যকর হয়ে পড়েছে, যার ফলে তৃতীয় ঢেউ আসার সম্ভাবনাটা, এটা কোনো অমূলক কোনো চিন্তা বা ভাবনা না, বরঞ্চ তৃতীয় ঢেউ আসার সম্ভাবনাটাই অনেক বেশি বলে আমরা সবাই মনে করছি এটা। তো এই ক্ষেত্রে ব্যবস্থাপনার যে কথাটাকে আপনি তুললেন, যে কি ব্যবস্থাপনায় করোনাকে, এখানে ওই পুরনো সেই কথাগুলোকে চর্বিত চর্বণ করতে হয়, যে এই টেস্ট বাড়াতে হবে, এই মাস্ক পরাতে হবে, ওই কি বলে স্বাস্থ্যবিধি বানাতে হবে, ওই হাত ধোয়াতে হবে, যা নিয়ম, যে নিয়মে এবং তার সাথে যুক্ত আছে সেটা হচ্ছে ভ্যাকসিন।
যে দুর্ভাগ্যজনক ভাবে আমরা তো রবি ঠাকুরের ভাষায় আমরা শুরু করি ভালো, শেষ করি না। তো আমাদের তাই হয়েছে, আমরা ভ্যাকসিনে শুরু করেছি ভালো, অন্যান্য যে কোনো দেশের চাইতে আমরা অগ্রগামী ছিলাম, এবং এমন কিছু উন্নত দেশের চেয়ে অগ্রগামী ছিলাম ভ্যাকসিনেশনে। আমাদের গণটিকা কার্যক্রমের একটা পুরনো ঐতিহ্য ও ইতিহাস আছে। কিন্তু আমাদের খুবই ক্ষীণ স্বার্থবুদ্ধিতা এবং যে ভ্যাকসিন কূটনীতি, এতে আমরা পিছিয়ে পড়েছি। এবং এতে এমনভাবে পিছিয়ে পড়লাম যে আমরা প্রথম ডোজ শেষ করে যারা বসে আছে তাদেরকে দ্বিতীয় ডোজও দিতে পারছে না। অন্যদিকে যারা আমাদেরকে টিকা দিতে চেয়েছিল তাদের টিকা দিন গ্রহণ না করে শেষ মুহূর্তে যখন গ্রহণ করলাম, তখন আর কি বলে, তাদের সামনে এত লম্বা কিউ যে আমরা সেই কিউতে একেবারে পিছনে পড়ে গেছি। সুতরাং এই যে টিকাদানের ব্যবস্থাটা, এটা স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি এই টিকাদানের ব্যবস্থা করতে হয়। আমাদের সম্প্রতি আইবিসিআর এবং আইসিডিডিআর যৌথ সমীক্ষার ফলাফলে বলেছি যারা দ্বিতীয় ডোজ নিয়েছে তাদের ইমিউনিটি ইতিমধ্যে অ্যান্টিবডি এটা ইতিমধ্যে 58% সৃষ্টি হয়েছে, এবং যারা প্রথম ডোজ নিয়েছে তাদের ক্ষেত্রে এটা 97% রয়েছে। সুতরাং ভ্যাকসিনেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। সুতরাং আমাদের এখন আর কোনো লক্ষ্য না। একদিকে যেমন করোনা ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের যোগাযোগ ব্যবস্থাপনার যে প্রতিমন্ত্রী মহোদয় স্বীকার করলেন, এবং আমাদের যে প্রস্তাবগুলো এসছে এখানে সবাই মিলে, যে ফিরে যারা আসবে তাদের জন্য অন্তত নিয়ন্ত্রিত হলো তাদের আশাটাকে ঠিক করা, ওই গাড়ি ঘোড়া বাড়িয়ে দিয়ে একটা নিয়ন্ত্রিত উপায়ে তাদেরকে ফেরত নিয়ে আসার ব্যবস্থা করা, এই ব্যবস্থাপনা এটা একটা খুব বড় দক্ষতা এবং যোগ্যতার ব্যাপার, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা এটা অক্ষম নই। আমাদের দেশের যারা আইন শৃঙ্খলার ক্ষেত্রে আমরা ব্যবহার করি, সেখানে যদি সেনাবাহিনী নিয়োজিত থাকতো তাহলে হয়তো বা এটা করাটা অনেক সহজ হতো আমার ধারণা। মানুষকে ঠেকিয়ে দেওয়ার জন্য, মানুষকে নিয়ন্ত্রিত আকারে নিয়ে আসার জন্য হয়তো এই ব্যবস্থা করা যেতে পারতো, এখন এটা করা সম্ভব। কিন্তু আমি বলবো যে সবচেয়ে বড় মনোযোগটি আমাদের দিতে হবে তৃতীয় ঢেউ ঠেকানোর কালে, সেটা হলো যে করোনার আইসিইউ বেড ইত্যাদি কিছুটা হলেও বেড়েছে। অক্সিজেনের ক্ষেত্রে সংকট দেখা দেওয়ার সম্ভাবনা আছে, কারণ আমরা যে ভারত নিজেই অক্সিজেনের বিপর্যস্ত, আমরা তার উপরে নির্ভরশীল। যে ভ্যাকসিনে ভারত নিজেই বিপর্যস্ত, অর্থাৎ তারা পাচ্ছে না, সে আমরা তার উপর নির্ভরশীল হয়ে পড়েছিলাম। সুতরাং এই দুটো বিষয়গুলো খেয়ালে নিয়ে আমি জোর দেবো ভ্যাকসিন সংগ্রহ করা এবং ভ্যাকসিনেশনটাকে কার্যকরভাবে প্রয়োগ করা, তার উপরে। অন্যদিকে করোনা চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে যে কাজগুলো করা হয়েছিল অতীতে, সেগুলোকে আবার রিভিউ করে সেটা প্রোটোকল গুলো চালু করে আইসিইউ অক্সিজেন সংকট যাতে না হয়, এই নিয়ে যাতে কালোবাজারি বা 2 নম্বরই না হয়, সে ব্যবস্থা করবো। ধন্যবাদ। জি, একটা ছোট বিরতি নেই। বিরতি থেকে ফিরে এসে আরো বিশ্লেষণ আছে আমাদের। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র। জনাব শমশের মোবিন চৌধুরী, বীর বিক্রম, আপনাকে দিয়ে এই পর্যায়ে শুরু করি। জনাব রাশেদ খান মেনন বলছেন যে এই মুহূর্তে ভ্যাকসিনেশন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এই ভ্যাকসিনেশন এখন কতটা অর্থনীতির বিষয়, কতটা কূটনীতির বিষয়, কি মনে হয় আপনার? দেখেন, এটা অর্থনীতি বা কূটনীতি নয়। এই করোনা মহামারী কিন্তু একটা যুদ্ধ। এটাকে যেভাবে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয় সেভাবেই এটা প্রস্তুতি নেওয়াটা প্রয়োজন। অর্থাৎ যুদ্ধে কি একটাকে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, এটা না। এই প্ল্যান এ যদি যদি দেখি আমার কাজ করছে না, তখন প্ল্যান বি তে যাই। আমি মনে করি, বা আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা মেনন ভাই বোধহয় এটা ইঙ্গিত করলেন, যে প্ল্যান এই শুধু আমাদের ছিল, প্ল্যান বি কিন্তু আমরা কোনো রাখিনি ভ্যাকসিন সংগ্রহের ব্যাপারে। যখন অ্যাস্ট্রাজেনেকা অপারগ হয়ে গেল, কারণ ভারতের ভিতরেই এত বেশি তাদের চাহিদা,
যে তারা ভারতের এক রাজ্য থেকে আর এক রাজ্যে তারা অ্যাস্ট্রাজেনেকা দিতে পারছে না, আমাদের তারা কোথা থেকে দিতে, তাও তো আমি বলবো যে ভারত 3 মিলিয়নের বেশি ডোজ আমাদেরকে তারা সরবরাহ তারা করেছে, কিছুটা উপহার স্বরূপ, কিছুটা আমাদেরকে কিনতে হয়েছে। আমাদের ভারতের প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে সফরে আসলেন আমাদের বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এবং বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে, তখনও তিনি 1 মিলিয়ন ডোজের বেশি ভ্যাকসিন উপহার স্বরূপ দিয়েছেন। তো ভারত চেষ্টা করেছে, কিন্তু আমাদের নিজেদের কোনো বিকল্প প্রস্তুতি ছিল না, সেটা কিন্তু মানে সেটা বাস্তব সত্য। আমি মনে করি যেহেতু যেখানে এত বেশি আমাদের জনসংখ্যা, হ্যাঁ বলতে পারেন যে গ্রাম অঞ্চলের লোক এখনো আক্রান্ত হচ্ছে না, সংক্রমিত হচ্ছে না, এটা শহরের ভিতরে রয়েছে, তা সত্ত্বেও আমাদের এই বিকল্প একটা পথ আমাদের হাতে রাখা উচিত ছিল, যাতে সময় মতো আমরা সেই ভ্যাকসিন পেতে পারি। এখন যা দেখছি যে সেই ভ্যাকসিন পেতে আমাদের সময় লাগে, কারণ আমরা লম্বা কিউতে পড়ে গেছি, কিউ পিছনে পড়ে গেছি। চীন উপহার হিসাবে দিয়েছে, যেটা আমাদের ট্রেন পাঠিয়ে আনতে হয়েছে, বাকিটুকু আমরা কবে পাবো আমরা জানি না, যুক্তরাষ্ট্র কত দিতে পারবে আমরা জানি না, সেরাম ইনস্টিটিউট তাদের উৎপাদনের ক্ষমতা বাড়াতে পারবে কিনা বা কবে মধ্যে বাড়াতে পারবে সেটা আমি জানি না। তো আগামীতে যদি তৃতীয় ঢেউর আশঙ্কা যেটা রয়েছে, সংক্রমণের সংখ্যা বাড়ার সময় সম্ভাবনা রয়েছে, সেই প্রস্তুতিটা আমাদের কতটুকু, এটা সকলের এই মানে মনের প্রশ্নটা রয়েছে যে সেই প্রস্তুতি আমাদের আছে কিনা, যদি না থাকে কেন নাই। জি, আমি আপনার কাছে আবার আসবো, আশা রাখছি। জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, একটি বিষয় বাদ রয়ে গেল আলোচনায়, মানুষের সচেতনতা। যারা সচেতন করছেন তারা কি ঠিকঠাক সচেতন করতে পেরেছেন? আর যাদের সচেতন হওয়ার কথা তারা কি সেসব সচেতনতার বাক্যগুলো বুঝতে পেরেছেন? ধন্যবাদ। আমার মনে হয় গোড়া থেকে একটা গোলমাল সৃষ্টি হয়েছে, এটা খালি আমাদের দেশে নেই, আন্তর্জাতিক। আমরা ব্যাপকভাবে প্রচার করেছি যে সোশ্যাল ডিস্টেন্সিং করতে হবে। আমি মনে করি এটা একটা রং মেসেজ। ইট শুড বি ফিজিক্যাল ডিস্টেন্সিং, শারীরিক দূরত্ব বাড়াও এবং সামাজিক নৈকট্য এবং সংহতি বরঞ্চ বাড়াইতে হবে। একা কেউ বাঁচতে পারবে না করোনা, একা কোনো দেশও বাঁচতে পারবে না, কোয়ারেন্টাইন করে আটকায় রাখবেন, এটা সম্ভব। এটা হলো গ্লোবাল ফাইট, হিউম্যানিটির ফাইট, এবং সেইভাবে জিনিসটাকে দেখা উচিত ছিল। 2 নম্বর হলো আমাদের কোনো জেনারেল স্ট্র্যাটেজি ছিল বলে আমার একটা অভিযোগ বা আমার বিশ্লেষণ। সবসময় আমরা একটা নিয়ম মেনে চলি, হোপ ফর দ্য বেস্ট, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। সবচেয়ে ভালোটার জন্য আশা করে থাকো, কিন্তু সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য তোমার, যেটা শমশের মুবিন চৌধুরী একটু আগে বললো, কন্টিনজেন্সি প্ল্যান এ, বি, সি এগুলো করতে। 3 নম্বর কথা হলো, সে বলেছে আমাদের প্ল্যান এ ছিল কিন্তু বি, সি ছিল না। আমি বলি যে কোনো প্ল্যানই ছিল না, এবং অ্যাডহক প্রত্যেকটা পরিস্থিতিকে অ্যাডহক বেসিসে ফেস করা হয়েছে। আমরা গত বছর শুরুর দিকে, এটা তো 1.5 বছর প্রায় হয়ে গেল, আমরা বলেছিলাম জনশক্তিকে সমবেত করা। আমরা শহরে, গ্রামে, পাড়ায় পাড়ায় আমরা কি এটা করতে পারতাম না? যে আত্মরক্ষা কমিটি গড়ে তোলো সমস্ত জায়গায় নাগরিকদের নিয়ে, যে আমাদের এই গ্রামে একটা লোককেও আমরা মরতে দেবো না। আমরা সেইখানে হাত ধোয়ার ব্যবস্থা কিভাবে, গ্রামে ঢোকার সময়, বের হওয়ার সময় সেগুলো কিভাবে রাখা যায়, এবং জনভাণ্ডার, সেখানে আমরা খাদ্য সংগ্রহ করে সবাইকে আশ্বস্ত করতে পারতাম। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে মুক্তিযুদ্ধের সময়, মেনন ভাই জানেন, সে শমশের মুবিন চৌধুরী জানে, একবারে ইনিশিয়াল পিরিয়ডে 7 দিনের ট্রেনিং দিয়ে মুক্তি বাহিনীদেরকে 303 রাইফেল আর 2টা গ্রেনেড দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। এইভাবে আমরা লক্ষ লক্ষ হেলথ ভলেন্টিয়ার্স মোবিলাইজ করতে পারতাম না, যাদেরকে আমরা শিক্ষা দিতাম যে এইভাবে এইভাবে তোমরা প্রচারণা। এই ল্যাক অফ, গতবার আপনাদের মনে আছে গার্মেন্টস বন্ধ করে দিল, আবার খুলে দিল। এখন যে বলা হচ্ছে যে আস্তে আস্তে আসতেই হবে, গার্মেন্টসে কয়দিন বন্ধ থাকবে এটা নিয়ে তো বিরাট কেলেঙ্কারি, এবং গাজীপুরে গোলাগুলি হলো। এখনো পর্যন্ত আমাদের শ্রমিক কমরেড ঢাকা মেডিকেল কলেজে মৃত্যু পথযাত্রী, তাকে একটা খুবই ক্রিটিক্যাল অপারেশন করা হয়েছে, এবং স্টামাকের একটা বড় অংশ ফেলে দেওয়া হয়েছে, জ্ঞান ফিরে আসছে ঠিকই, কিন্তু ইনফেকশন থেকে বাঁচানো যাবে কিনা এখনো বলতে পারতেছে না।
এবং ছুটি মানুষ চেয়েছিল। এইটা এইটা আমি ভাবার জন্য বলবো, এইটা খালি ধর্মীয় রিলিজিয়াস ফার্ভারের জন্য ঈদে বাড়ি যাবে জিনিসটা এরকম না। আমাদের সোশ্যাল লাইফটা এরকম হয়ে গেছে যে গার্মেন্টস চাকরি করতেছে লক্ষ লক্ষ নারী পুরুষ, এবং তারা এই সারা বছর টাকাটা সংগ্রহ করে রাখে যে মায়ের জন্য একটা শাড়ি নিয়ে যাবে, তার ছোট ভাইয়ের জন্য একটা জিনিস নিয়ে যাবে। আমি তাকে বললাম যে গত বছর যেতে পারো না, এইবারও যেতে পারবে না, এটা কি হয়? তারা বলেছিল যে নির্ধারিত সময়ের জন্য আমাদেরকে ছুটি দিতে হবে। সরকারি অফিসের কর্মচারীদের যদি ছুটি দেওয়া হয় এবং লেজার রেখে অর্ধেক ডিউটি, লেজার বেসিসে অর্ধেক লোক দিয়ে ডিউটি করানো হয়, তাহলে পরে তাদের ক্ষেত্রে যদি হয় তাহলে শ্রমিকের ক্ষেত্রে কেন হবে? ওই জন্য তারা ন্যায্যভাবে দাবি করেছে যে আমাদের একটা ছুটি দাও, এটা 3 দিন, যেতে 1 দিন, আসতে 1 দিন, তো এটা তো কোনো হলো না। আমাকে 5 দিন টাইম অন্তত পক্ষে দাও, ডেফিনিট করে দাও যে তোমার কোনো চিন্তা নাই, এত তারিখে এখান থেকে রাত্রবেলা এতগুলো গাড়ি, মালিকরা এত কিছু করছে, তো তার কারখানার শ্রমিকদের জন্য 10টা গাড়ি তারা রিকুইজিশন করে সেখান থেকে স্পেশালি পাঠানোর ব্যবস্থা ইচ্ছা করলে অনেক কিছু করা কিন্তু সম্ভব। আর লাস্ট আমি খালি বলছি, মেনন ভাই পয়েন্টে এনেছে, এই যে ল্যাক অফ স্ট্র্যাটেজি আমাদের হেলথ সার্ভিস কোলাপসিং জায়গায় চলে যেতে পারে বলে আমি আশঙ্কা করি। এবং আমি বিশেষভাবে গুরুত্ব দিব, মেনন ভাই এটা বলেছে, ভ্যাকসিনেশনের প্রসঙ্গে আমি আর নতুন কিছু বলতে যাচ্ছি না। আমাদের অক্সিজেন জেনারেশন প্ল্যান ইমিডিয়েটলি যদি এটা টেক আপ করা না হয় এবং এটা সারা দেশে অক্সিজেন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন যেটা হচ্ছে সেটাকে ডাইভার্ট করে কিভাবে আমরা এটা করতে পারি, কিংবা অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ গুলোকে অক্সিজেন প্রোডাকশনের জন্য কিভাবে আমরা রিডাইভার্ট করতে পারি, ইমিডিয়েটলি সেই ব্যবস্থাটা আমাদের গ্রহণ করা প্রয়োজন। মাথায় রেখে আমার কিন্তু প্রিপারেশনটা রাখতে হবে। যদি আমি মনে করি যে না এবার পার পেয়ে গেলাম, আমি মনে করি যে এটা বিরাট ধরনের একটা জুয়া খেলা হবে, একটা গ্যাম্বলিং এর মতো হবে, কারণ ওরকম অবস্থা হয়ে গেলে তখন কিছুই আমরা করতে পারবো। জি, অনেক ধন্যবাদ জনাব মুজাহিদুল ইসলাম সেলিম। মাননীয় মন্ত্রী জনাব এম এ মান্নান, সরকারের কি পরিকল্পনা নেই? ধন্যবাদ আপনাকে। অবশ্যই পরিকল্পনা কিন্তু সম্ভব নয়, পরিকল্পনা কিন্তু ক্ষতি হবে, আমরা ভুল হতে পারে, বাট পরিকল্পনা অবশ্যই আছে। সেটা আমি পড়ে আসি যে বিষয়গুলো বিজ্ঞজনেরা বললেন এখানে, তৃতীয় ঢেউ, নোবডি নোজ ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু তৃতীয় ঢেউ নিয়ে বিশেষজ্ঞরা বলছে, চতুর্থ ঢেউয়ের কথাও বলে। আমরা কিন্তু সুরঙ্গের শেষ প্রান্তে কেউ এখন দেখছে না, মার্কিনিরাও দেখছে না, জাপানিরাও দেখছে না, আমরা তো নই। সুতরাং একটা অনিশ্চিত পথে আমাদের যাত্রা। এই মধ্যে কিন্তু একটা জিনিস ইট ইজ এস্টাবলিশড বাই নাও, সামাজিক দূরত্বই বলি আর ফিজিক্যাল দূরত্বই বলি, দূরত্বই কিন্তু শ্রেষ্ঠ উপায়, এটা কিন্তু এস্টাবলিশড। সকল বৈজ্ঞানিকেরা সকল মতের পথে বলছেন লিমিট ইউর মুভমেন্টস, যদ্দূর পারো নিজের মধ্যে থাকো, ইকোনমিক লস কিছু হবে, কিন্তু রোগটাকে আটকাবার শ্রেষ্ঠ উপায় হলো ডিস্টেন্সিং। সেটা আমাদের সরকার ও পৃথিবীর অন্যান্য দেশের মতো আমরা এই বার্তাটা, তো বার্তাটা কিন্তু অনিশ্চিত বার্তা, কারণ আনক্লিয়ার। ইভেন গতকালকে আমি পড়ছিলাম মার্কিনিরা তো এই ক্ষেত্রে তারা খুব এক্সপার্ট, তাদের বড় ডাক্তার যে ফাউসি এক অর্ডার দিয়েছিল পরশুদিন যে এখন মাস্ক ছাড়া চলতে পারো বাইরে, যাদের ডাবল টিকা আছে। আজকে দেখলাম আরো বড় 2-3 বৈজ্ঞানিক তাকে কন্ডেম করেছে যে তুমি এটা বলতে পারো না। এখন এই যে বললো একটা অনিশ্চিত অবস্থা, সেখানে আমাদের তো অবশ্যই অনেক ঘাটতি আছে, এর মধ্যে আমাদেরকে চলতে হচ্ছে। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার ভ্যাকসিন, এখানে ওনারা বলেছেন সেটা। আমি বিনয়ের সঙ্গে বলছি, ভ্যাকসিন নিয়ে যে আমাদের যে এই অবস্থা, আমাদের তো কোনো ধারণাই ছিল না। আমরা তো নৈতিকভাবে আইনিভাবে ভারতীয়দের সঙ্গে আমাদের যে চুক্তিতে আমরা খুব স্ট্রং অবস্থায় আছি, মানে বললে তো হবে না, তারা এখন লেজে গোবরে কষ্টে আছে। নেইবারকে তার কাছে আবার টাকা পাওনা আছে, তার ঘরে খাবার নাই, টাকার জন্য চাপ কেউ দেবে না কোনোদিনই। সুতরাং ওখান থেকে আমি ব্যক্তিগত কথা, এটা আমার নিজের মত, আমার মনে হয় এইটা ড্রাই আপ হয়ে গেছে। এই চ্যানেলটা আমার ধারণা, এগেইন বলছি উইথ ডিউ রেসপেক্ট, এটা কিন্তু মনে হয় যে অবস্থায় ইন্ডিয়া এখন আছে, সকল মানুষকে টিকা না দিয়ে তাদের বেরোবার কোনো পথ নেই এখন, দ্যাট উইল টেক ইয়ার্স টুগেদার। সুতরাং আমাদের সরকার ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন 2 জায়গায় আলোচনা হচ্ছে, ডেপথ অফ আলোচনা কতটুকু আমি জানি না, নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, মাননীয় প্রধানমন্ত্রী তারা জানেন। একটা উদাহরণ তো আপনারা দেখলেন, গত পরশুদিন বোধহয় চীনারা কমপ্লিমেন্টারি একটা ব্যাচ পাঠিয়েছে
দ্যাট শো পজিটিভ একটা ব্যাপার। তারপর ওইদিকে রাশিয়ান আমাদের পুরনো বন্ধু, তারাও অফার করেছে। আমার নিজের মত এটা, আমি এখানে কথা বলা খুব সাবধানে বলতে হয়, আমার নিজের মত ব্যক্তিগত, আই উইল প্রেফার গোয়িং টু ইস্ট, গোয়িং টু চায়না, গোয়িং টু রাশিয়া অল্টারনেটিভ হিসাবে। আমার মনে হয় এখানে সম্ভাবনাটা একটু একটু মানে একটু বেশি আছে। হাওয়ার এই যে একটা কথা বলে যে ডিপ্লোম্যাসিটা সবসময় যদি জানেন, আমি পেপারে পড়েছি, অনলাইনে পড়েছি, এমন দেশ পৃথিবীতে আছে উন্নত দেশ সকল 3 গুণ 4 গুণ বেশি ভ্যাকসিন কিনে স্টক করে রেখে দিয়েছে। তার দেশের যা লোক সংখ্যা তার থেকে 4 গুণ বেশি ভ্যাকসিন সে লুকিয়ে রেখেছে, লুকিয়ে বলবো কোট আন কোট। হোয়াট ইজ দিস? তার মানে কি একটা ভয়ঙ্কর সংখ্যা সম্বন্ধে তারা এটা কষ্ট পুয়ার পিপল অফ দ্য ওয়ার্ল্ড আমাদের মধ্যে দেশে তারা দিয়ে মুখে একটা বলে, কিন্তু ভিতরে ভিতরে তারা তাদের প্ল্যান বি প্ল্যান সি খুব ভালোভাবে কাজে লাগাচ্ছে। এইখানে আমাদের বাঁচার জন্য এই যে বিকল্প যেগুলো আপনারা বললেন, আমি একমত, আমাদের সরকার ইতিমধ্যে রাখছেন। আমি যতদূর জানি বাজেটও, যে বাজেট কয়েকদিনের মধ্যে আসবে, বিকল্প ব্যবস্থা ফাইন্যান্স নিব ওটা রাখা হয়েছে বলে আমার যতটুকু খবর। অক্সিজেন ইত্যাদি ইত্যাদি আগের তুলনায় ইমপ্রুভ করেছে, বাট যদি ইন্ডিয়ার মতো অবস্থা হয় তাহলে ইট ক্যান বি অপ্রতুল। তো আমার ধারণা যে এখানে আমরা মোটামুটি সাময়িকভাবে একটা ইয়েতে আছে। চীনা উপহারের মাধ্যমে আমি যেটা বলতে চাই, এখানে একটা বার্তা, শুধু একটা উপহার ছিল না, এটা একটা বার্তাও, দ্যাট উই আর প্রিপেয়ার টু কাম টু ইউর হেল্প। তারা বলতে চাচ্ছে আমাদেরকে। এখন এটা আমাদের প্লাস মাইনাস করে হিসাব নিকাশ করে মাননীয় প্রধানমন্ত্রী এবং অন্যরা এটা ঠিক করবেন। সরকার যে সিদ্ধান্ত নেবে অবশ্যই আমরা সবাই এটাতে আমার দেশের মঙ্গলের জন্য সিদ্ধান্ত নেবে, এই সম্বন্ধে আমার মনে কোনো সন্দেহ নেই। তাই হচ্ছে বলে আমার ধারণা। শমশের মোহাম্মদ চৌধুরী বললেন যে একটা যুদ্ধ, ইয়েস, যুদ্ধের মতো হতো, সারা বিশ্বব্যাপী যুদ্ধ, আমরা যুদ্ধের মধ্যেই আছি, সচেতনতার লেভেল বেড়েছে। জনাব সেলিম বললেন যে প্রস্তুতিতে সাম ল্যাকিং, কম গাফিলতি। কারণ আনসার্টেনটি একটা বিষয় বলা উচিত, যদিও আমলারা বা ডাক্তাররা যারা আছেন কেউ জানতো না কিছু। প্রথম দিকে তো আমরা প্রায় খুব কষ্টেই ছিলাম, আমি স্বীকার করব, কিন্তু আমরা যেভাবে রেজিলিয়েন্ট যেভাবে দাঁড়িয়েছি এবং যেভাবে পিক আপ করেছি, আমি আই গিভ ক্রেডিট, সরকারে আছি বলে নয়, আমরা উইদিন 2 উইকস আমরা উই কুড কাম ব্যাক অ্যান্ড বি অন দ্য ব্যাক অফ দ্য হর্স। তো সেই দিকে বিবেচনা করলে প্রস্তুতি মোটামুটি, যদিও ঠিক বৈজ্ঞানিক সেন্সে এ বি সি ডি করে শমশের এবং চৌধুরীর মধ্যে বিকল্প, আমার ধারণা যারা পরিচালনা করছেন উপরে বসে তাদের বিকল্প আছে। একটা বিকল্প তো উদাহরণ আপনি দেখান আমি একটু আগে, চীনাদের সঙ্গে বা রাশিয়ানদের সঙ্গে যে ভ্যাকসিনের জন্য একটা পথ খোলা, এটাও তো প্রমাণ করে যে নিশ্চয়ই মনে একটা বিকল্প ছিল। আমি নিজেই তো বলছি যে ভারতের সঙ্গে এই লাইন ড্রাই আপ হয়ে গেছে, এখান থেকে তাদের সদিচ্ছা আছে, কিন্তু আমার মনে হয় না আমরা খুব একটা লাভ হবো। শ্রমিকদের চলাচল, সেলিম ভাই বলছেন, আই ফুললি এগ্রি উইথ হিম, দে আর দ্য পুয়ারেস্ট, সবচেয়ে সাফার করে তারা, সকল কিছুর বার্ডেন তাদের উপরেই যায়। তাদের চলাচল, তাদের বেতন ভাতা, সুযোগ সুবিধা, ছুটি, কোনো ক্ষেত্রে তারা ফেয়ার ডিল পায় না, আমি এটা বলছি, আমার পার্সোনাল মত এটা। আবার ওভারঅল বিগ পিকচার যেটা সারা দেশে, তার বাইরে তো কিছু হতে পারে না। তাদের জন্য আমার ধারণা মাননীয় প্রধানমন্ত্রীর কথাবার্তায় বা যা বুঝেছি ওনারও কনসার্ন আছে, তবে সবাইকে নিয়েই করতে হবে। তাদের বড় অর্গানাইজেশন আছে, বিজিএমইএ একটা, যারা আমার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, তাদের সঙ্গে কথা বলে এগুলো ইয়ে করা। হেলথ সার্ভিসটা আগের তুলনায় অনেকটা বেটার। এখন জেলাগুলোতে, আমার নিজের জেলায় আমি শুনেছি, আমার সিভিল সার্জনের সঙ্গে কথাবার্তা হচ্ছে, ফ্র্যাঙ্কলি বলেছে যে তার অবস্থান এখন পূর্বের তো অনেক ভালো। ইট মাস্ট বি সেম ফর সাতক্ষীরা, সেম ফর ভোলা অলসো মোটামুটি। অক্সিজেন সাপ্লাই আমরা ভয়ঙ্কর অবস্থায় নেই, স্বাস্থ্যমন্ত্রী নিজেই বলেছেন। তবে যদি তৃতীয় চতুর্থ ঢেউ একসঙ্গে চলে আসে তাহলে ইট ক্যান গো ওভারবোর্ড। ভয় আছে, অস্বীকার করার কোনো ব্যাপার নাই, এটাকে মোকাবেলা করার মতো প্রস্তুতি দরকার। সে প্রস্তুতির ঘাটতি অবশ্যই মাঝে মাঝে ছিল, তবে ওভারঅল লার্জ সেন্সে আমরা মোটামুটি ভাবে অনেকের তুলনায় সংখ্যার বিচারে আমরা খুব ভালো করেছি। এটা এখন আপনি সৌভাগ্য বলুন বা আমাদের যাই বলুন, কিন্তু আমাদের উপরা পরিশ্রম করেছে এবং আমাদের ম্যানেজমেন্টে আমি ক্রেডিট দিব। আপনারা কেউ দেন বা না দেন বা দিবেন, অবশ্যই দিবেন। ম্যানেজমেন্টের একটা স্ট্রং অ্যাটিটিউড ছিল বলেই আমরা ভারতের মতো প্রতিবেশীর পাশে থেকে, এত কাছে থেকে যে অবস্থা ওখানে আমরা যখন পর্যন্ত দাঁড়িয়ে আছি, আই গিভ ক্রেডিট টু অল আওয়ার পিপল, টু লিডারশিপ, টু মেডিকেল পার্সোনেল এবং ওয়ার্কার যারা কাজটা করছে। এখন এই সৌভাগ্যটা যদি আরো কিছুদিন থাকে সকলের সহযোগিতায়, তাহলে বুঝি আমরা এই সুরঙ্গের শেষ প্রান্তে যেতে পারবো। ধন্যবাদ। জি, আর এরই সঙ্গে আমরা শেষ করছি আজকের মতো SSRM জনতন্ত্র গণতন্ত্র। সুপ্রিয় দর্শক, আপনারা স্বাস্থ্যবিধি মানবেন, মানে মাস্ক পরবেন, শারীরিক দূরত্ব মানবেন এবং হাত ধোবেন। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে ধন্যবাদ।